হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে। আজকে কিন্তু বৃহস্পতিবার বলেই আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, জানো তো। কালকেই ঠিক করে রেখেছিলাম যে কালকে তো বৃহস্পতিবার, সেহেতু একটু সকাল সকালে ঘুম থেকে উঠবো, তারপরে পুজো দেব, পুজো দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। তাই দেখো সকাল সকালে আগে এই ঘরটাতে চলে এসেছি আর এই ঘরে এসে আগে এই ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর জানলায় না বেশ একটু নোংরা পড়েছে, সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ভেবো না যে আমি ঘর ঝাড়ছি, বৃহস্পতিবারে ঘর ঝাড়তে নেই সেটা আমি জানি, তবে এই হালকা একটু ধুলো পড়েছে জানলায়, কেমন একটা লাগছিল, সেই জন্যই কিন্তু জানলাটা একটু ঝেড়ে নিলাম। আর কি বলো তো, আমাদের যেহেতু পুরনো ঘর না, সেহেতু প্রত্যেকটা জানলাই না একটু নড়বড় হয়ে গেছে, ওই জন্য জানলাগুলো না খোলা হয় না, জানো তো। এই জানলাগুলো খুঁড়তে গেলেই একটু একা বেঁকা হয়ে যায় আর হচ্ছে ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমরা বেশিরভাগ জানলা না খোলারই চেষ্টা করি। তবে ঘরের জানলা না খুললে না ঘরটা কেমন একটা বদ্ধ বদ্ধ হয়ে থাকে আর গন্ধ হয়ে যায়। তো কিছু করার নেই, জানো তো, যেইটুকু আছে তারপরে ওই যে খোলা বন্ধ এগুলো করলে না জানলাটা একদমই ভেঙে যাবে। তাই দেখো আমি এইভাবে পর্দা দিয়ে সবসময় কিন্তু ঢেকে রাখারই চেষ্টা করি। অতটাও খারাপ লাগে না, কেন কি সামনের দিকে একটা জানালা আছে, এই যে আমি ঠাকুর রেখেছি ওই সাইডটা একটা জানালা আছে, ওটা কিন্তু আমি সবসময় খুলে রাখি। তবে ওটা তো বারান্দার সাইড, তো সেই জন্য অতটাও আলো বাতাস ঢোকে না, তবে ওই যে যেটুকু যা ঢোকে তাতেও হয়ে যায়, অসুবিধা হয় না। জানালা পরিষ্কার করার সময় কিন্তু বেশ নোংরা খাটের উপর পড়েছিল, সেগুলোই কিন্তু আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে দেখো নিচে ফেলে দিচ্ছি। আর এই যে খাটটাকেও না আজকে আমি একটু পরিষ্কার করব, কিন্তু বেড কাভার চেঞ্জ করব না গো। কেন কি এত বৃষ্টি বর্ষার মধ্যে বেড কাভার চেঞ্জ করে বা কী করব বলো তো। ওই যে কাচতে পারছি না, ভীষণ একটা সমস্যায় পড়ে গেছে, জানো তো। এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কি বলবো তোমাদেরকে। এই দেখো ওই ঘরটা পরিষ্কার করতে করতে না কারেন্টটাও চলে গেল, সেই জন্য তোমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু দেখাতে পারলাম না। বলো তো কেমন লাগে সকালবেলা যদি কারেন্ট চলে যায়, আমার এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এরপরে কিন্তু আমি অনেকটা টাইম বসেছিলাম কারেন্টের অপেক্ষায়, যে কারেন্টটা আসবে তারপরে আমি ঘরের কাজগুলো করব, তারপরে বাকি কাজ করব। কিন্তু না গো, কারেন্ট আর এলোই না। আমার সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আজকে একটু পুজো দেওয়ার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সেটাই হলো না, জানো তো। কেন কি কারেন্ট না থাকলে আমাদের ঘরের কোনো কাজই করা যায় না, তাহলে আমি পুজো কী করে দেব। সেজন্য আর কি করব, তাই ভাবলাম এই যে কালকে পাশের বাড়ি থেকে একটা গাছ নিয়ে এসেছিলাম, এই গাছটা লাগাবো বলে। আর আমার এই যে এখানে যে গাছটা ছিল, এই গাছটা তো নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই কারণের জন্যই ওইখানে আবার ওই গাছটা আমি লাগিয়ে দিলাম। ফাঁকা জায়গা একদমই ভালো লাগে না, অনেক দিন থেকেই ভাবছিলাম কি গাছ লাগাবো কি গাছ লাগাবো, খুঁজেই পাচ্ছিলাম না। তো পাশের বাড়ি দেখলাম এরকম গাছ রয়েছে, তো সেখান থেকে একটা গাছ নিয়ে এসেছি। যদি বেঁচে যায় বা ভালো হয় তাহলে ভাবছি আবার একটা গাছ নিয়ে আসব। তো এখন দেখো এই জায়গাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম, আর ঘরে কাজ তো করাই যাচ্ছে না, তাই ভাবলাম চলো বাইরের কাজগুলো করে ফেলি। বাইরে তবুও তো একটু দেখা যাচ্ছে, কিন্তু ঘরে কিন্তু একদমই দেখা যাচ্ছে না, জানো তো। তো সেই জন্য বারান্দায় বসে কাজ করছি, তবুও দেখো কেমন একটা অন্ধকার লাগছে না। যেহেতু ওই যে বাইরে অন্ধকার, বাইরেও কিন্তু তেমন রোদ ওঠেনি। তো আজকে কি হবে জানি না, সকালটা তো ভালোই ছিল, ভেবেছিলাম যে ভালোই রোদ উঠবে, তবে বেলার দিকে কি হবে জানি না। এমডি রাইট আইডি থেকে বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো দিদি ভাই তোমার মাকে তো এখন দেখাও না, তোমার মা কোথায় গেছে। মা গেছিল ডাক্তার দেখাতে, সেখান থেকে মা দাদার বাড়িতে রয়েছে, তো এখনও আমার এখানে আসেনি। তো খুব শীঘ্রই কিন্তু মা আবার আমাদের বাড়িতে আসবে, তো সেরকমই কথা আছে, দেখি মা আবার কবে আমাদের বাড়িতে আসে, তারপর অবশ্যই আবার আমার মাকে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এই লাল টুলটা যে এখানে রাখি, এর নিচে কীরকম করে মাকড়সা জাল করে কি জানি। যখনই আমি এখানে পরিষ্কার করতে যাই তখনই দেখি এই লাল টুলটার নিচের দিকে না প্রচুর পরিমাণে মাকড়সা থাকে, জানো তো। কি জানি কোথার থেকে ওরা এসে ওখানে বাসা করে। আজকে আমি কি প্ল্যান করেছিলাম আর কি করে বেড়াচ্ছি দেখেছো। ভেবেছিলাম সকালবেলায় সমস্ত কিছু পুজো জিনিস গুছিয়ে আমি পুজোটা দিয়ে নেব, কিন্তু সেটা না করে দেখো এখন আমাকে ঘর বাড়ি মোছামুছি করতে হচ্ছে। যেহেতু আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, সেহেতু কি আর করব বলো তো, কোনো কিছু তো একটা করতে হবে। বসে থেকে কি হবে, যেহেতু পুজোটা আমি দিতে পারছি না, কেন কি ঘরে কারেন্ট নেই, একদমই অন্ধকার হয়ে রয়েছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। যেহেতু এতটা সময় কারেন্ট আসেনি, সেহেতু নিশ্চয়ই কারেন্টের কিছু হয়েছে, জানো তো। না হলে এত টাইম কখনোই আমাদের এখানে কারেন্ট যে থাকে না।
তো তাই ভাবলাম কি আর করব, বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে যাবে, তাই এই যে ঘরে বসে এগুলোই কিন্তু কাজকর্ম করে নিচ্ছি। যাই হোক, আমার একটা কাজ তো হচ্ছে। আমার কখনোই বসে থাকতে ভালো লাগে না, জানো তো। সব সময় মনে হয় কি কিছু না কিছু কাজ করি, আর যখন কাজ থাকে না তখন সেই কাজগুলোকে আমি খুঁজে খুঁজে বের করি। জানি না এটাই কি লক্ষ্মীমন্ত বউয়ের পরিচয়, বুঝতে পারি না, জানো তো। তবে আমি জানি না আমি লক্ষ্মীমন্ত বউ কি না, তবে সংসারে কাজগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যত সকাল হোক না কেন আমি ঘুম থেকে উঠে কিন্তু সংসারের কাজগুলো আগেই করি। আমার ভীষণ ভালো লাগে সংসারটাকে গুছিয়ে রাখতে। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর ওই কর্নারের দিকটা না অনেকটা মাটি ছিল, জানো তো। ওই বোধহয় উই পোকায় মাটি তুলেছে, যেহেতু এখানে মাটির একটু মানে ছোঁয়া আছে, সেই জন্য হয়তো উই পোকায় ওখান থেকে মাটি তুলেছে। তো সেটাই দেখো ঝাড় দিয়ে নিয়ে এলাম, ওই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করলে না জায়গাটা একদমই অন্যরকম লাগে। দেখো আমি কিন্তু কিছুই করিনি, শুধু একটু ঝাড় দিয়ে নিলাম এগুলো সরিয়ে, তাতেই কিন্তু একদম খুব সুন্দর পরিষ্কার লাগছে, খুব ভালো লাগছে, জানো তো। আর এই গাছগুলোতে না অনেক দিন জল দেওয়া হয়নি, তো সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর এই যে যে মানি প্ল্যান্টটা ছিল এটা কিন্তু জলের মধ্যে রয়েছে, সেই জলটাও কিন্তু পাল্টে দিয়ে সুন্দর করে আবার গুছিয়ে রাখলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার সেহেতু ঘরটাকেও মুছে নিচ্ছি। আর একই কথা আবার বলবো, কারেন্ট অফ, সেই জন্য কিন্তু ঘর মোছা তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো বাইরের থেকে এইটুকুই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তবে কারেন্টের যে আজকে কি হয়েছে আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না। আর এত অস্বস্তি লাগছে তোমাদেরকে কি বলবো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। কারেন্টের আশায় আশায় কিন্তু আমি অনেকটা সময় বসেছিলাম, তবে এখন আর উপায় না পেয়ে আমি ভাবলাম থাক, কারেন্টের দরকার নেই, আমি আমার কাজগুলো করে ফেলি। যখন কারেন্ট আসবে তখন ভাই পুজো দেওয়া যাবে, এখন অন্য অন্য কাজকর্মগুলো সমস্ত করে ফেলি, তারপরে কারেন্ট এলে পুজো দিয়ে দেবো। কেন কি কারেন্ট না এলে আমি ওই ঘরে বসে পুজো দিতে পারবো না, ঘরটা না অনেক অন্ধকার। না হলে আমাকে মোবাইলে লাইট জ্বালিয়ে মানে অন্যভাবে পুজো দিতে হবে, তবে সেটা কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। তাই এখন একটু চাও করে নিচ্ছি, ভাবলাম একটু চাটা করে খেয়ে টেয়ে নিই, তারপরে দেখি কারেন্টটা যদি আসে তাহলে স্নান করে পুজো দিয়ে নেব। আর আজকেও কিন্তু আমি অন্য দিনের মতন চাটা বানিয়েছি সমস্ত কিছু দিয়ে, জানো তো। তো যাই হোক, এই চাটা খেয়ে কিন্তু আমরা অনেক উপকার পেয়েছি, তাই ভাবছি এখন থেকে যখনই চা খাবো সে ঠান্ডা লাগুক আর না লাগুক এইভাবেই কিন্তু চা বানিয়ে খাবো। আর এই দেখো আমি কিন্তু আজকে গ্যাসেই ভাত বসিয়ে দিয়েছি, জানো তো। কারেন্ট নেই, কি করব বলো তো, কিছু করার নেই। তো এই দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু প্রায় হয়েও এসেছে। এখনও কারেন্ট আসার কোনো নাম নেই, আর আমি কারেন্টের আশায় বসে রয়েছি। তো চলো এখন দেখি কখন কারেন্ট আসে। আর এর মধ্যে দেখো ঝমঝম করে চলে এলো বৃষ্টি, মানে কি বলবো, দুঃখের আর আমার শেষ নেই। এই যদি কারেন্টটা থাকতো তাহলে কিন্তু এতক্ষণ আমার পুরো মানে কাজকর্ম কমপ্লিট হয়ে যেত, তবে কারেন্টের জন্য আমি কাজকর্ম কমপ্লিট করতে পারলাম না। আর এইদিকে তো চলে এসেছে বৃষ্টি, এখন এর মধ্যে আমি কি করে বা স্নান করব, কি করে বা পুজোর সমস্ত কিছু গুছাবো, আর কি করেই বা পুজো দেবো বলো তো। সত্যি কথা বলতে আমাদের গ্রামের বউদের না আর দুঃখের শেষ নেই গো। সারিফা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি আমার কমেন্ট পড়ছো না কেন। কি বলি বলো তো, আমি তো সবার কমেন্টই পড়ার চেষ্টা করি বলো, তবে এদিক ওদিক থেকে মিস হয়ে গেলে আমি কি করব বলো, আমার তো কিছু করার নেই। তবে যাই হোক, কমেন্ট করলে অবশ্যই আমার চোখে পড়লে আমি অবশ্যই তোমার কমেন্ট পড়বো বুনু। এবার থেকে তুমি কমেন্ট করো, আমার যখনই চোখে পড়বে আমি তোমার কমেন্টটা কিন্তু পড়বো। সত্যি কথা বলতে জানো তো, আজকে আমার কপালটাই একদম খারাপ। যখন কারেন্ট এলো তখন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমি কি করে এখন সমস্ত কিছু গোছাবো বলো তো। তাই আর কি করব, কালকে সবজি নিয়ে এসেছিল সেগুলো ফ্রিজে ঢোকানো হয়নি, তাই এখন ভাবলাম ফ্রিজে এগুলোকে ঢুকিয়ে দিই, যেহেতু কারেন্টটা চলে এসেছে সেহেতু ফ্রিজে এখন ঢোকানোই যায়। আর তারপরে এই যে বৃষ্টির মধ্যেই কিন্তু আমি স্নানটা সেরে এসেছি। অবশ্যই বৃষ্টিটা একটু কমেছিল, মানে পুরোপুরি কমেনি, ঝিমঝিম করে একটু পড়ছিল, তার মধ্যে দিয়ে কিন্তু আমি স্নানটা সেরে এসেছি। তবে যেহেতু এখন স্নান করে এসেছি এখন আর ভেজা যায় বলো তো, তাই ভাবলাম এখানে বসে বসেই পুজোর বাসনগুলো মেজে নিই। এত পরিস্থিতি খারাপ হয়ে যাবে আমি না ভাবতেই পারিনি, তাহলে কিন্তু আমি কারেন্টের আশায় বসে না থেকে আমি এই পুজোর সমস্ত কিছু কিন্তু সকালেই গুছিয়ে রাখতাম। তবে কি আর করা যাবে বলো, আমারই ভুল। তবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি মানে নামতে পারে, কেন কি সকালবেলা বৃষ্টি ছিল না, আকাশটাও একটু পরিষ্কার ছিল, তাই ভেবেছিলাম যে যাই হোক আজকে হয়তো রোদ উঠবে। তবে না গো, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে গো, দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও। তো কি করব বুঝতে পারছি না, আমাদেরও সামনের দিকটা না অনেক জল হয়ে গেছে জানো তো, আটকা জায়গায় জল বেঁধে গেছে, সে জলটা নামতে পারছে না, মানে আমাদের উঠোনে জল উঠবে উঠবে ভাব এরকম আর কি। মানে এটা কোনো বন্যার জল নয়, মানে অনেক বৃষ্টি হলে তখন জলটা বেরোতে পারে না, তো তখন ওই রকম আর কি জল এসে ভরে যায় আর কি। আমাদের ওই পেছনে যে কলপাটটা রয়েছে ওইখান দিয়ে কিন্তু অনেকটাই জল চলে এসেছে।
তো যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নেব, তারপরে আবার রান্নাবান্না রয়েছে। শুভ্রজ্যোতি দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো কেমন বৃষ্টি হচ্ছে গো। তুমি দেখতেই তো পাচ্ছ দিভাই, আমি তো রোজই দেখাচ্ছি এরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, জানো তো, রোজ এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদেরও তো উঠোনে জল চলে আসে কিনা তারও ঠিক নেই। তুমি বলেছো তোমার বাড়িতে 3 দিন ধরে জল উঠেছে, এখনও জল নামছে না। আমাদেরও এখানে হয়তো জল উঠে যাবে জানো তো, কেন কি ওই যে কলপাড়ের দিকটা কিন্তু অনেকটাই জল চলে এসেছে। আর কয়েকদিন এরকম বৃষ্টি হলে আমাদের উঠোনেও কিন্তু জল চলে আসবে, তাহলে ভীষণই খারাপ অবস্থা হয়ে যাবে জানো। কেন কি আমাদের কাজই কিন্তু বাইরের, বেশিরভাগ কাজ বাইরে করতে হয়, ঘরের মধ্যে তো সব কিছু নয়, ওই জন্যই সব সমস্যাটা তৈরি হবে। তো কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এখনও পর্যন্ত কিন্তু আমার বিয়ের পরে কোনো দিন উঠোনে জল ওঠেনি, তবে সেটা যদি হয় কি যে হবে তাই ভাবছি আমি এখন। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই কিন্তু একের পর এক আমি ডিম ভাজা শুরু করে দিয়েছি। এত ডিম ভাজা দিয়ে কি করব সেটাও হয়তো তোমরা ভাবছো। হ্যাঁ, অবশ্যই তো দেখাবো যে এত ডিম ভাজা দিয়ে আমি কি করব। একটা না হয়, আমি তো বেশিরভাগ একটা ডিমই ভাজি, তারপরে কিন্তু সেই ডিমটা আমরা 3জনে মিলে খেয়ে নিই, সেটা তো সকালবেলা খাবারের সঙ্গে। তবে এখন দুপুরবেলা আমি এত ডিম দিয়ে কি করব সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, এই যে কলা আলু এভাবে কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কুচিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা সম্বারা দিয়ে তারপরে এই যে কলা আর আলু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে জল দিয়ে জ্বালিয়ে যে ভাজা ডিমগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দেব। এরকম করে একটা টেস্টি খাবার বানাচ্ছি। সত্যি কথা বলতে এমনি ডিম তো রোজই রান্না করে খাই, তবে এইভাবে কিন্তু খাওয়া হয় না। তবে আগে খেতাম, তবে এখন কিন্তু অনেক দিন খাওয়া হয়নি। এভাবে কিন্তু ডিম রান্না করলে বেশ ভালো লাগে। আর এই দেখো, জলটা ফুটে গেলে আমি কিন্তু ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর দেখো কিছুক্ষণ পরে এইরকম যখন আমি এটাকে আগলা করলাম, তখন দেখো অবস্থা। তবে আজকের ডিমগুলো না ভালো করে ফোলেনি। অন্য দিন না মানে কি বলবো, ফুলে একদম কড়ার উপর দিয়ে উঠে যায়, এত সুন্দর ফোলে। আজকের ডিমগুলো কেন ফুললো না বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, তোমরা এইভাবে রান্না করে কিন্তু খেতে পারো। তাজনুর খান বলেছো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে দি ভাই, তবে তোমার মাম্মামের রিয়াল নামটা একটু বলো। আমার মাম্মামের নাম হচ্ছে মিশিকা রায়, নামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো, সারাদিন বৃষ্টি হচ্ছিল বলে কালকের যে জামা কাপড়গুলো ছিল এগুলো কিন্তু শুকিয়ে, মানে পুরো শুকায়নি, একটু একটু ভিজা ছিল, মানে হালকা একটু। তো ভেবেছিলাম আজকে একটু রোদে দিয়ে তারপরে এগুলোকে ভাঁজ করে নেব। তবে রোদের যা ভাব তোমাদের তো দেখালামই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি এগুলোকে পাখার হাওয়ায় দিয়ে রেখেছিলাম। সারাদিন পাখার হাওয়াতে এগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে, আর এখন বিকালবেলা এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তবে রোদের শুকানো আর পাখার শুকানো কিন্তু একরকম হয় না, কেমন একটা নরম নরম হয়ে রয়েছে, সেই মানে সতেজ ভাবটা নেই কিন্তু। তবে এখন আর সতেজ ভাব হবে না, কেন কি রোদের কোনো তাপই নেই, তো কি আর করা যাবে। এইভাবেই দেখো আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। নীলুফার কমেন্ট করেছো, আপু তোমার বাড়ি কোথায়? তোমার নামটা দেখে মনে হলো তুমি হয়তো বাংলাদেশ থেকে কমেন্ট করেছো। তুমি যদি বাংলাদেশ থেকে কমেন্ট করে থাকো তাহলে বলবো আমার বাড়ি হচ্ছে ভারতবর্ষে। আর হচ্ছে যদি তুমি এই দেশে হও তাহলে আমি বলবো আমার বাড়ি হচ্ছে নদিয়ায়। তো তুমি বলো তোমার বাড়িটা কোথায়। তোমার বাড়ি যদি বাংলাদেশে হয় তাহলে আমি যদি বলি নদিয়া তাহলে হয়তো তুমি চিনতে পারবে না, তাই বললাম আমার বাড়ি ভারতে। আর তোমার বাড়ি কোথায় অবশ্যই তুমি জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার বাড়িটা কোথায়, তাহলে আমার জানাতে সুবিধা হবে। টুকটুক করে জামা কাপড়গুলো ভাঁজ করা আমার প্রায় হয়ে এসেছে। আর ওই নাইটিটা পাশে রেখে দিলাম কেন বলো তো, ওই নাইটি না ছিঁড়ে গেছে, সেজন্য ভাবলাম ওটাকে আর ভাঁজ করবো না, একবারে সেলাই করি তারপরে ভাঁজ করব। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।